আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক স্বাধীনতা বললেন ট্রাম্প। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। কিছুক্ষণের মধ্যে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত। এবং চালের বাজারে অস্থির হওয়ার শঙ্কা মিলার ও পাইকারদের। ধানে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে ব্যবসায়ীদের সন্দেহ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হার বাড়িয়ে ৩৭% করেছে যুক্তরাষ্ট্র। এতদিন ধরে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে শুল্ক হার ছিল 15%। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে নতুন করে পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পারস্পরিক শুল্কের তালিকা উপস্থাপন করে জানান এটি তাদের অর্থনৈতিক স্বাধীনতা। ট্রাম্পের তুলে ধরা তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর বাংলাদেশের আরোপ করা শুল্ক হার ৭৪%। এরই পাল্টা ব্যবস্থা হিসেবে ৩৭% পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছে। নতুন করে উচ্চমাত্রায় এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বিভিন্ন দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপকে বাণিজ্য যুদ্ধ বলছে অনেক দেশ। পাকিস্তানের মাটিতে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আজ ঢাকা ছাড়বে। দুঃখিত দর্শক, বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। 2 দিনের সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। বঙ্গোপসাগর অঞ্চলে বহু খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ। বিমস্টেকের 2 দিনের সম্মেলন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ শুরু হচ্ছে। আগামীকাল সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রফেসর মোহাম্মদ ইউনুসের বৈঠক হবে। এবারের সম্মেলনের পর শুক্রবার থেকে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে। সরকার এর বাইরে যাবে না। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইছাপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার সবার সঙ্গে পরামর্শ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। আওয়ামী লীগ নিষিদ্ধ, আমরা মনে করি যে সরকার সবার সাথে পরামর্শ পর্যালোচনা ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেবে। আর যে বিষয়টা বলেছেন নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে ডিসেম্বর অথবা জুন 2026। এটা হচ্ছে সংস্কার, কতটুকু হবে কিভাবে হবে সেটার উপর নির্ভর। ধোঁয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে, নির্বাচন দিবে কি দিবে না সরকার। অবশ্যই নির্বাচন হবে এবং ডিসেম্বর যেমন জুন 2টা টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভিতরে হয়ে যাবে। এটা একেবারে এই কথার বাইরে হয়তো সরকার যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। গতকাল ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া মহল্লায় নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন বিএনপি সংস্কারের প্রবক্তা। 31 দফা দিয়ে সবার আগে সংস্কার চেয়েছে বিএনপি। মির্জা ফখরুল আরও বলেন তার দলের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করার কথা বিএনপি বারবারই বলে আসছে বলে মন্তব্য করেন তিনি। জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কেন সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন, সেই ভিশন 2030 কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি।
আমরা বলছি যে নির্বাচনের জন্য সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে। কয়েক মাস ধরে রাজধানীতে নিরাপত্তাহীনতা নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, ঈদের ছুটিতে তা অনেকটাই কমে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় হত্যা, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা কমেছে। রাজধানী বাসিন্দারা বলছেন, নগরবাসীর স্বস্তি ফেরাতে আরও সক্রিয় হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। গেল ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই প্রায় ভেঙে পড়ে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি আর মব সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ওঠে নগরবাসী। ঈদের ছুটিতে ফাঁকা ডাকা কতটা নিরাপদ থাকবে তা নিয়ে তৈরি হয় শঙ্কা। নগরবাসী বলছেন, নিরাপত্তার ঝুঁকি যতটা ভয় দেখিয়েছিল সে তুলনায় ঈদে পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে অপরাধ প্রবণতা। এখন মোটামুটি সুস্থ আছে, এমনি পরিবেশ ঠান্ডা আছে, এমনি নর্মালভাবে চলা যায়। চুরি চিন্তা একটু কম হচ্ছে এখন বর্তমানে, আর কতদিন পর পুলিশ এসে এখানে দেখা যাচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ঈদের ছুটিতে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী ও পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। সার্বিক নিরাপত্তার জন্য আমাদের বাইরে মোবাইল টিম আছে, থানায় নিরাপত্তার জন্য আমরা ডিউটি অফিসার, সার্বিক ডিউটি তদারকির জন্য আছি আমরা। ঢাকার নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা চায় রাজধানীবাসী। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চালের বাজারে অস্থির হওয়ার শঙ্কা করছেন মিলার এবং পাইকাররা। এরই মধ্যে মিনিকেট চালের দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে রাজধানীর বাবু বাজারে। বোরো ধানের ভরা মৌসুম শুরুর আগে কেউ কেউ যোগসাজশ করে কৃত্রিমভাবে ধানের সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে সন্দেহ পাইকারি ব্যবসায়ীদের। নওগাঁ জেলা চাল কল সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেছেন, মিনিকেট চালের ধান পাওয়া যাচ্ছে না। আর এই সংকটের জন্য বড় কর্পোরেট গ্রুপগুলোর মজুতদারিকে দায়ী করেছেন বাংলাদেশ অটো রাইস মিলস সমিতির সভাপতি খুরশিদ আহমেদ। রিজভিনিয়াজের রিপোর্ট। রমজানে নিত্যপণ্যের দামে স্বস্তি, ছুটি শেষ হতে না হতেই কি উবে যাবে? বাড়তি চালের দাম আবারও বৃদ্ধির পায়তারা ভোক্তার মনে আতঙ্ক হয়ে ফিরছে। বুধবার রাজধানীর পাইকারি বাজার বাবুবাজারে গিয়ে জানা গেল চালের দাম বাড়ছে। মিনিকেটের দামটাই বাড়ছে, আর সবই দাম আগের পর্যায়ে আছে। এক সপ্তাহ আগে মিনিকেটের দাম ছিল ৭৪-৭৮ টাকা, এখন হয়ে গেছে ৮৪-৮৫ টাকা। চালের দাম বেশি বাড়ছে মিনিকেট ৮৫-৮৬ টাকা, ৮৭ টাকা কিনে বলে ভাই। যেটা আগে আমরা বাড়তি আনছি, কিন্তু ঈদের পরে বাড়ছে কিনা আমরা খবর পাই না, কি জানি আমরা মাল কিনি নাই, আড়ত বন্ধ তো ওই কারণে। ইন্ডিয়ান নাজির মিনিকেট দুটোই আসছে, ইন্ডিয়ান আমদানি না আসলে তো আসলে বাংলাদেশের চালের দাম অনেক বাড়তো। ভোক্তাদের বড় অংশের চাহিদার চাল স্বর্ণার দাম বাড়েনি এখনো, তবে মিনিকেটের দাম বৃদ্ধির সুযোগ নিতে পারেন কেউ কেউ, সংখ্যা ব্যবসায়ীদের। শুধুমাত্র দুটি ভ্যারাইটির দাম বেড়েছে, সেটি দেশি জিরা এবং দেশি কাটারি। আর স্বর্ণা এই চাউলের দাম সিজনের চেয়ে বরং হচ্ছে কেজিতে ৩-৪ টাকা কমেছে। প্রায় 80% ভোক্তা স্বর্ণা খায়। ধানের সরবরাহ একেবারে সীমিত হয়েছে, ধান পাওয়া যাচ্ছে না। ৩০ টাকা, ২৮ টাকা, ২৫ টাকার চাল, যেমন মোটা চাল ২৫ টাকা, ২৪ টাকার চাল এখন ৫০, ৫৫, ৬০ টাকা হয়ে গেছে। এটা নিয়ন্ত্রণ করতে হয়, আগে মজুতদার ঠেকাইতে হবে। আর এই গ্রুপ অফ কোম্পানিগুলো দেখবেন, যাদের ব্যাংকের মালিক, বিমার মালিক, যাদের ইন্স্যুরেন্সের মালিক, যাদের লবণ বানায়, তেল বানায়, চিনি বানায়, তারা এই এসিবির ব্যবসা করতে পারবে না। এই সময় আসছে, এখন যদি এই আইন করতে পারে তাহলে আপনি কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন। নাহলে এই ২০-৩০টা ৫০টা লোকের হাতে বাজার চলে গেছে, এখান থেকে ফিরাইয়া কন্ট্রোল করার কোনো ক্ষমতা কারো নাই। ঈদের ছুটিতে বেশিরভাগ পাইকারি দোকান বন্ধ দেখা গেছে বাবুবাজারে। শুক্রবার থেকে সব দোকান খুলে যাবে আশা ব্যবসায়ীদের। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের সংশোধনীতে আটকে আছে দেশের আবাসন খাত ও এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৩৫ লাখ শ্রমিকের ভবিষ্যৎ। আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকদের দাবি, সংশোধিত এই ড্যাপ ধনীদের স্বার্থ রক্ষায় করা হয়েছে। তবে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন, পরিকল্পিত এলাকায় ভবনের আয়তন বেশি করার সুযোগ রেখে মে মাসের মাঝামাঝিতে সংশোধিত ড্যাপের প্রজ্ঞাপন জারি হতে পারে। রোকসানা আমিনের রিপোর্ট। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রায় ৪.৫ কোটি মানুষের বাস। চাপ সামলাতে রাজধানীকে নতুন করে পরিকল্পিত শহর করার লক্ষ্যে ২০১০ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ প্রণয়ন করে রাজুক।
সর্বশেষ 2022 সালে নতুন ড্যাপে ঢাকা মহানগর ও আশপাশের 1528 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনা করা হয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ড্যাপ সংশোধনীর কাজ চলছে। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে, ড্যাপের সংশোধন ঘিরে সংকটে পড়েছে দেশের আবাসন খাত, চাপ পড়ছে অর্থনীতিতেও। 3 কাঠা জমিতে আমি মাটির নিচে পাইলিং করলাম, পাইলিংয়ে গেল আমার 50 লাখ টাকা। আমি বিল্ডিং ইউনিট পেলাম 5টা, আমার আড়াইটা ডেভেলপারের ল্যান্ড ওনার আড়াইটা, তো আড়াইটা বিক্রি করে তো আমার পাইলিংয়ের টাকা উঠবে না, তাহলে আমি ব্যবসা কেন করব? তাহলে এই যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা রিয়েল এস্টেট কোম্পানিকে ঘিরে তাদের উপার্জন, সেই মানুষগুলো পথে বসে যাবে। এক একটা অঞ্চলে এক এক ধরনের ফার, এটি কখনোই কাম্য না। ড্যাপটা করা হয়েছে মুষ্টিমে কিছু ধনিক শ্রেণীর মানুষের জন্য, সর্বসাধারণের কথা বিবেচনা করা হয়নি। সংশোধিত ড্যাপে অভিজাত এলাকাকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি ভূমি মালিকদের। এই ড্যাপটা চরম বৈষম্যমূলক। যে প্লটে 10 তলা বিল্ডিংয়ের অনুমোদন পেতাম রাজুক থেকে, এখন পাচ্ছি সেখানে 5 তলা 6 তলা। এটাতে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি। অবশ্যই রাইট আছে, যেহেতু জমিটা আমার, তাহলে আমি কি জানতে পারি না যে আমার জমি নিয়ে সরকার কি পরিকল্পনা করছে? এরই মধ্যে ড্যাপের সংশোধনী নিয়ে কয়েক দফা বৈঠক করেছে রাজু। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে সর্বশেষ বৈঠকে নতুন সংশোধিত ড্যাপ পুনর্মূল্যায়নের নির্দেশনা দেয়া হয়। মূলত এখানে আসলে অবজেকশনগুলো আসছে বেসিক্যালি পরিবেশ রিলেটেড কিছু অবজারভেশন আসছে, যে সেটা যেন না হয়। আর ফারের ব্যাপারেও তারা একটু আপত্তি দিয়েছেন। এই দুটা জিনিস আমরা একটু কনসিডার করে আবার আমরা ঈদের পরে এটা ফাইনাল। আমাদের পর্যায়ে হয়তো এপ্রিল মাসটা লাগবে, তারপরে হয়তো আমরা এটা মেয়ের ফার্স্ট উইকে বা এন্ড এপ্রিলে হয়তো আমরা এই যে আমাদের যে কমিটির কথা বললাম সেখানে প্লেস করব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করে ড্যাপের সংশোধনীতে ভবনের প্রশস্ততা ও উচ্চতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর এই পর্যায়ে রয়েছে কৃষি সংবাদ। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। উপকূলীয় জেলা সাতক্ষীরায় লবণাক্ততা ও জলাবদ্ধতার কারণে শত শত বিঘা জমি পতিত অবস্থায় রয়েছে। এসব পতিত ও কম উৎপাদনশীল জমিতে লাভজনক ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথমবারের মতো আম বাগানে সূর্যমুখী চাষ হয়েছে। কেয়ার বাংলাদেশের সূর্যমণি প্রকল্পের আওতায় সূর্যমুখী আবাদ করেছেন চাষিরা। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরার শত শত বিঘা পতিত জমিতে আম, মেহগনি বা অন্য কোনো গাছ লাগানো হতো। উন্নত প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসব জমিতে এখন সূর্যমুখীর চাষ হচ্ছে। সরিষা বিক্রি করে যে টাকা পাতাম তার থেকে 3 থেকে 4 গুণ টাকা লাভ করতে পারবো আর কি। এবার সূর্যমুখী প্রকল্প করেছি, এতে খুব দেখা যাচ্ছে খুব আমি লাভবান হব। বাজারজাতকরণে একটা আমাদের ভাগ্য খুব সহায় হচ্ছে, এজন্য এই চাষে আমরা উদ্বুদ্ধ হচ্ছি। সূর্যমুখী বীজের চাহিদা মেটানো ও বাজার ব্যবস্থাপনার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ চলছে। 101 জন ফার্মারকে উন্নত প্রশিক্ষণ প্রদান করছি সূর্যমুখী চাষের উপরে। এছাড়াও প্রতি মাসে আমরা তাদেরকে বিভিন্ন লার্নিং সেশন নিয়ে থাকি। কৃষি বিভাগ বলছে, নানা পুষ্টিগত সমৃদ্ধ সূর্যমুখী আবাদ বাড়াতে পারলে ভোজ্য তেলের ঘাটতি পূরণ হবে। বাড়ি সূর্যমুখী টিনকে এক্সটেনশন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা কৃষকরা নিজেরা বীজ রাখতে পারবে এবং পরবর্তীতে তারা ইচ্ছামতো নিজেদের জমিতে বপন করতে পারবে। যেগুলো হাইব্রিড বীজ তাদের কিনতে 3 থেকে 3,500 টাকা লাগে, এই খরচটা তাদের হবে না। সাতক্ষীরায় এবার সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা ছিল 140 হেক্টর জমিতে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে 160 হেক্টরে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরমহিতাপুর গ্রামের রশিদ মোল্লার বাড়ি এখন মৌমাছির অভয়াশ্রম। বাড়ির সব জায়গাতেই মৌমাছির অবাধ বিচরণ। এসব মৌচাক থেকে প্রতি মাসেই সংগৃহীত মধু বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়। মৌমাছিগুলো প্রকৃতির অপার দান হিসেবে সংরক্ষণ করছেন বাড়ির বাসিন্দারা। রাজবাড়ীর প্রতিনিধি খান মোহাম্মদ জহুরুল হকের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টিনশেড ঘরের কার্নিশ, বারান্দা, গাছে গাছে প্রায় 30টি মৌমাছির চাক।
আর এসব চাককে ঘিরে লাখো মৌমাছির গুঞ্জরণে মুখর বাড়ির চারপাশ। শুরুতে 4 থেকে 5টি মৌচাক থাকলেও প্রতি বছরই বাড়ছে এর সংখ্যা। স্থানীয়দের কাছে এখন মৌবাড়ি নামেই পরিচিত রশিদ মোল্লার বাড়ি। এক বছর মনে করেন যে 2টা 3টা 4টা পড়ছে, এবার 21টা চাক এবার দেখা যাচ্ছে আর কি। মৌমাছিটা যে এত সৌন্দর্য এই জায়গা থাকে, কাউরে এই পর্যন্ত কামড়ায় নাই, কিছু করে নাই। এমন বিরল দৃশ্য দেখার পাশাপাশি ভেজালমুক্ত মধু সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। এই মধুর চাকে মাছিতে কোনো বিরক্ত করে না, কিন্তু চাক মনে করেন এই অনেক দিন ধরে ফি বছরই পরে, প্রতি বছরই এইবারই পরে। এতগুলো আর কি এক জায়গা নাই, হয়তো সিটা 1-2 চাক করে পরে। আমার অনেক সুন্দর লাগতেছে, আমি এরকম মধুর চা কখনো দেখিনি আমার জীবনে, প্রথম ইতিহাস। প্রাকৃতিকভাবে তৈরি এই মধুর গুণগত মান ভালো হওয়ায় চাহিদা ও দাম দুটোই বেশি। ব্যবসায়ী বা মৌ চাষ যারা করে তারা এখানে আসতে চায়, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করি এবং তাদেরকে যত রকম সাহায্য করা লাগে আমাদের কৃষি বিভাগ তাদের পাশে থেকে সাহায্য করে থাকেন। এই শুধুমাত্র মৌ বাক্স না, যে কোনো প্রয়োজনে আমরা কৃষকের পাশে আছি, কৃষকের সহযোগিতা করার জন্য এবং পরামর্শ দিয়ে কৃষকের সর্বোচ্চ পরিমাণ যে উৎপাদন সেটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। নিরীহ প্রকৃতির এসব মৌমাছিকে বিরক্ত না করে সংরক্ষণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। পাকিস্তানের মাটিতে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 5 থেকে 19 এপ্রিল লাহোরে হবে এই প্রতিযোগিতা। 6 দলের বাছাই পর্ব শেষে সেরা 2টি দল বিশ্বকাপে জায়গা পাবে। 10 এপ্রিল বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে জ্যোতির দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক। টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওয়েস্ট ইন্ডিজের জন্য কিন্তু নতুন একটা বলবো যে সারফেস থাকবে, আমাদের জন্য সেম। সো ওই দিক থেকে হ্যাঁ, পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ তাদের সেটা হোম কন্ডিশন। বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাক আপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে নতুন শুল্ক আরোপকে অর্থনৈতিক স্বাধীনতা বললেন ট্রাম্প। বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে প্রফেসর ইউনুস নরেন্দ্র মোদীর বৈঠক শুক্রবার। কিছুক্ষণের মধ্যে থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন জানালেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত। এবং চালের বাজার অস্থির হওয়ার শঙ্কা মিলার ও পাইকারদের। ধানে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা চলছে বলে ব্যবসায়ীদের সন্দেহ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।